ডাকসু নির্বাচনের তফসিল 29 জুলাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট। এবারই প্রথম কেন্দ্র থাকছে হলের বাইরে। ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে জানালেন উপাচার্য। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন দিতে ফের দাবি বিএনপির। জুলাই হতাহতদের পুনর্বাসনে তহবিল গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের। রাঙামাটিতে এনসিপির জুলাই পদযাত্রা। চট্টগ্রামে গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ। যথাযথ সম্মান পায়নি অভিযোগ নাহিদ ইসলামের। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টায় কমিশন। উচ্চকক্ষ নিয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত। চলতি মাসে জুলাই সনদ দিতে ফের আশাবাদ। এবং সাবেক 9 মন্ত্রী সহ 38 আসামি ট্রাইব্যুনালে আনিস সালমান সহ 45 জনের প্রতিবেদন। 15 অক্টোবর দাখিলের নির্দেশ। 23 আসামির শুনানি 5 অক্টোবর। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি নাজমুস সাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে 29 জুলাই। আর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ হতে পারে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। কমিশনের সভায় সিদ্ধান্ত হয় হলের বাইরে নিরপেক্ষ 6 কেন্দ্রে ভোট হবে। 2018-19 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা ডাকসু নির্বাচনে ভোটার বা প্রার্থী হবার যোগ্য হবেন না। নির্ধারিত সময়ের মধ্যেই ভোট করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিস্তারিত প্রতিবেদনে। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটি, সকল ছাত্র সংগঠন সহ অংশীজনদের সাথে ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রব্বানী ডাকসু নির্বাচনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র 6 জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রথমবারের মতো হলের বাইরেও ভোট কেন্দ্র থাকবে। নির্ধারিত ভোট কেন্দ্র হল কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল ও কলেজ কেন্দ্র। সভায় জানানো হয় 2018-19 শিক্ষাবর্ষে যে শিক্ষার্থীদের মাস্টার্স ফলাফল প্রকাশিত হয়েছে তারা ডাকসু নির্বাচনে ভোটার বা প্রার্থী হবার যোগ্য হবেন না। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। 29 তারিখের ব্যাপারে তো অলরেডি আপনাদেরকে পরিষ্কার বলা হয়েছে। 3টা কারণ। একটা হচ্ছে আমাদের ভোটার তালিকা চূড়ান্তকরণের বিষয় আছে। এই বছর কিছু বিশেষত্ব আছে। 24-25 সালের বিষয় আছে, আমাদের 18-19 সালের বিষয় আছে এবং আমাদের এর মধ্যে কিছু ওই ফৌজদারি অপরাধে যুক্ত কিংবা ছাত্র নিষিদ্ধ ছাত্র সমস্যায় যুক্ত এরকম বিষয়গুলো আছে ভোটার তালিকা। সুতরাং কিছু সময় একটা লাগছে। আমার মনে হয় অত্যন্ত রিজনেবল। 29 তারিখ তারা করবেন। আমরা তাদেরকে আবারও অভিবাদন জানাই, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সবাইকে নিয়ে নির্বাচন তফসিলকে স্বাগত জানিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। নানান বিতর্ক আসছে শিবিরের ব্যাপারে, অনেকে বিভিন্ন কনসার্ন জানিয়েছে যেগুলো আগে জানাতো। তো সেখানে আমরা আমাদের রিপ্লাইটা দিয়েছি। তারা কোনো সংগঠন অভিযোগ দিয়েছে যে হচ্ছে 90-এর আগের ওই 90-এর দশকের সন্ত্রাসী আক্রমণ হয়েছে বা হচ্ছে পরিবেশ পরিষদ এই ধরনের এলিগেশনগুলো আসছে। আমরা রিপ্লাই স্পষ্টত দিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে অ্যাক্সেস দেওয়া না দেওয়ার অথরিটি 3টা প্রতিষ্ঠানের। একটা হচ্ছে সিনেট, একটা সিন্ডিকেট, একটা হচ্ছে একাডেমিক কাউন্সিল। 3টার বাইরে অন্য কোনো নেমে কোনো প্ল্যাটফর্মে কাউকে অ্যাক্সেস দেওয়া না দেওয়ার অথরিটি নেই। ব্রেক করতে আমরা এখন আর এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারতেছি না। দেখেন, যেখানে 10 মাস হয়ে গেছে, এর ভিতরে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন ঘোষণা হবে সেদিন ককটেল বিস্ফোরণ, মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ে ককটেল ফাটে। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জায়গা থেকে এখন পর্যন্ত দেখলাম না যে কারা ককটেল বিস্ফোরণ করেছে, কেন বিস্ফোরণ করেছে, এটার কারণ বিশ্ববিদ্যালয় উদ্ঘাটন করেছে। আমাদের ক্যাম্পেইন কর্মসূচিও চলবে। 29 তারিখে আমরা যদি তফসিল না পাই এবং সুনির্দিষ্ট ডেট না পাই, 29 তারিখ থেকে আমাদের আবারও কঠোর কর্মসূচি শুরু হবে। এদিকে ডাকসুর গঠনতন্ত্র ছাড়া নির্বাচনে তফসিল ঘোষণা করায় হতাশা প্রকাশ করছে ছাত্রদল।
ডাকসু নিয়ে নানান ধরনের জটিলতা তৈরি হয়, সেই জটিলতা যাতে তৈরি না হয় এবং সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যেন নিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা চেয়েছিলাম যে এই গঠনতন্ত্রের সংস্কার করে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষার্থীদের হলগুলোতে যে অবস্থা, সার্বিক পরিবেশ পরিস্থিতি উন্নতির মাধ্যমে ডাকসুর যেন তফসিল বা তারিখ ঘোষণা করা হয়। তো সেক্ষেত্রে আমরা সহ প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন এই জায়গাটাতে কিছুটা আশাহত হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হয়। এই দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি দেওয়া সহ নানা কর্মসূচি পালন করে। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। আর 53 বছরে মাত্র 8 বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওমর ফারুক, এখন, ঢাকা। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাঙামাটিতে পদযাত্রা করছে এনসিপি। এখন সেখানে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি আমরা যুক্ত হচ্ছে সেখানে। পাহাড়ি জনগোষ্ঠী, চাকমা, মারমা, তঞ্চঙ্গা, বম সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা, ধর্ম, ভূমির অধিকার নিয়ে লড়াই করছে। অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আমরা উভয় সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত, অধিকারহীন। আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে, কাউকে বাদ দিয়ে করা যাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই ঐক্য, সেই সম্প্রীতি, সেই সহানুভূতির কথা বলতে এসেছি। সেই সহানুভূতির এবং ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি জাতীয় নাগরিক পার্টি করতে চায়। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। রাঙামাটিবাসী কি সেটার জন্য প্রস্তুত আছে? আমরা জানি রাঙামাটিবাসী, পার্বত্য চট্টগ্রামবাসী, এই তরুণ প্রজন্ম, এই গণ অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দের প্রতি আস্থাশীল হবে। আমরা রাঙামাটি দিয়ে আসছি, আমরা দেখেছি রাঙামাটির সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের সম্পদ, বিশ্বের সম্পদ। আমরা দেখেছি রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের যেই জনবৈচিত্র্য, ফলে বৈচিত্র্য কখনো বিভাজন হতে পারে না, বিদ্বেষে রূপ নিতে পারে না। আমরা জাতি বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটি শান্তি, সৌহার্দ্যের পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই। আমরা একটি সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেটার জন্য আমাদের ওয়াদা হতে হবে, সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আরেকটি বিষয়, আমরা যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য চাই, সম্প্রীতি চাই, একই সাথে আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা সেই সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই। পুরনো সংঘাত এবং বিরোধিতার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে চাই। আমরা যদি কোনো সমালোচনা থাকে, সেই সমালোচনা আমরা গণতান্ত্রিকভাবে যাতে সবাই প্রকাশ করে, সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই। আমরা সেই আওয়ামী লীগের আমলে দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব, জনজীবনে যেই নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে, সেই রাজনীতি যাতে ফেরত নেওয়া যায়, সেই জায়গা থেকে আমরা যাতে সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করি, সেই আহ্বান আপনাদের দিতে চাই। জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব। জনগণই বৈধতা, জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবে। রাঙামাটিবাসী, জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে পৌঁছে গিয়েছে। রাঙামাটির প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি সম্প্রদায় আমরা পৌঁছে যাব। প্রত্যেকটি জনপদ সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকারের পক্ষে আমরা আছি। আমরা চাই আপনারা আপনাদের মাতৃভাষা আপনাদের সন্তানকে শিক্ষিত করবেন, আপনাদের সংস্কৃতি, আপনাদের ধর্ম, আপনাদের আচার আচরণ সবকিছুর সংরক্ষণ করবে। রাষ্ট্র বা কোনো বাহিনী সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। রাঙামাটিতে কথা বলছিলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। আমরা সরাসরি এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। এর আগে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসর থাকায় শহীদ পরিবাররা যথাযথ সম্মান পায়নি। সকালে চট্টগ্রামের হোটেল সৈকতে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করে কথা বলেন তিনি। এ সময় শহীদ পরিবারের সদস্যরা 1 বছরও শহীদদের হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে নাহিদ ইসলামের কাছে অনুরোধ জানান তারা। নাহিদ বলেন, শহীদরা কোনো দলের নয়, বরং তারা দেশের। প্রশাসনের অনেক জায়গায় এখনো স্বৈরাচারের দোসররা অবস্থান করছে, এতে শহীদ পরিবারদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। দুপুরে রাঙামাটিতে পদযাত্রার পর বিকেলে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পথসভা করবে দলটি।
গেছে সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নাই বা পৌঁছাইতে দেরি করছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে, কারণ এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে, এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান পাওয়ার কথা সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো। পলিটিক্যাল যে জিনিসটা ঘোষণাপত্র সনদ, এটা তো আমরা আমাদের সবসময় বলছে, এবং 3 আগস্ট সেটা নিয়ে আমরা বড় প্রোগ্রাম করবো। 5 আগস্টের মধ্যেই সরকার যাতে এটা, সরকারও বলছে যে তারা দিবে সনদ এবং ঘোষণাপত্র, এবং ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে থাকবে, সংবিধানে, ফলে জুলাইয়ের এটা সাংবিধানিক একটা ভিত্তি পাবে। আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের সরকার গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, সরকার প্রতিশ্রুতির সময়ে নির্বাচন দেবে, সেটি আশা। শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করবে না দেশের মানুষ। এ সময় দলের পক্ষ থেকে ফান্ড তৈরি করে জুলাই আগস্টের হতাহত পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানান তিনি। আমি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আরো যে কিছু কাজ আছে, কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা, আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দীর্ঘ 14 বছরের দাবি। সবার সাথে আলোচনা করে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 15তম দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এসব কথা জানান তিনি। এ সময় আরও তিনি জানান, 31 জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন। অনেকগুলো বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উচ্চকক্ষের বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে একটা সিদ্ধান্তে দেয়া যাবে। আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপি, জামায়াত সহ 4টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। সেগুলোর সঙ্গে কমিশনের প্রস্তাব সহ আলোচনা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আজ একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন কমিশন সহসভাপতি। কমিশন গত 11:27 বাজে সিদ্ধান্ত নিয়েছে যে এটি আরেকটু সময় নিয়ে বিবেচনা। 14 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই জায়গার থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করেন, এটা বিশ্বাসও করে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 15তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র, যুক্ত হব তার সঙ্গে। আপনি জানাবেন যে এখন পর্যন্ত কি কি বিষয়ে আলোচনা হয়েছে এবং অমীমাংসিত বেশ বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেখানে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা? সাকিব, এই মুহূর্তে কিন্তু হচ্ছে কোনো ধরনের অগ্রগতির কোনো বার্তা আমরা এখন পর্যন্ত পাইনি, ঐক্যমত্যে কিন্তু এখনো পর্যন্ত পৌঁছানো যায়নি। আর আজকে কিন্তু হচ্ছে মূলত তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর আসলে কি কি ক্ষমতা থাকবে সেই বিষয়ে আলোচনা হচ্ছে। আর যদি বলে রাখতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিন্তু এর আগে অনেকবারই আলোচনা হয়েছে, তবে যিনি কিনা হচ্ছে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনি কিন্তু বলেছেন যে আজকে এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর একটি সম্ভাবনা
সম্ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন। তার সাথে সাথে যদি আমি জানিয়ে রাখতে চাই যে দুপুরের যে অধিবেশন সেটি কিন্তু হচ্ছে শুরু হবে ঠিক 3টায়, আর তার আগের যে অধিবেশনটি সকালে সেখানে কিন্তু হচ্ছে যারা নেতৃবৃন্দ ছিলেন, যারা বিভিন্ন দলের সংগঠনের পক্ষ থেকে এসেছেন এখানে, তারা কিন্তু হচ্ছে এই মুহূর্তে ব্রিফ করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে ঠিক পাশেই কিন্তু হচ্ছে ব্রিফ চলছে এবং তার সাথে সাথে হচ্ছে তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের এখন পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এবং আরও একটি বিষয় আপনাকে বলে রাখতে চাই যে দ্বিতীয় যেই বিষয়টি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু হবে, আসলে একজন ব্যক্তি কখনোই প্রধানমন্ত্রী এবং তার সাথে সাথে দলের প্রধান হতে পারবে না, এমন কিন্তু হচ্ছে সুপারিশ দিয়েছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। তারা বলছেন যে একজন দলের প্রধান হলে তিনি অবশ্যই প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং তার সাথে সাথে সংসদ প্রধানও হতে পারবেন না। এই যে এই বিষয়গুলোর ঐক্যমত্যে এখনো পৌঁছানো যায়নি। তবে জামাত ইসলামের পক্ষ থেকে একটি প্রস্তাব করা হয়েছে, তার পাশাপাশি বিএনপির পক্ষ থেকে আলাদা একটি প্রস্তাব করা হয়েছে। আরও একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে গত 13 তারিখ এবং 14 তারিখ কিন্তু বিএনপি এবং জামাত আলাদা আলাদাভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কেমন হতে পারে সেটির জন্য হচ্ছে প্রস্তাব করেছে। সেখানে কিন্তু হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 4 মাসের মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকারের 4 মাস মেয়াদী একটি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে এবং ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কিন্তু সুপারিশ করা হয়েছে 3 মাসের একটি তত্ত্বাবধায়ক সরকার। এবার দেখার বিষয় যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ এবং কিভাবে গঠন পদ্ধতি সবকিছু নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো যায় কিনা। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ ঐক্যমত্য কমিশনের ফরেন সার্ভিস একাডেমি থেকে, এ ছিল এখান থেকে সর্বশেষ। ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে, সে খবর জানাচ্ছিলেন শাহাদাত অভ্র। মানবতা বিরোধী অপরাধের মামলায় একদিনে 38 আসামিকে হাজির করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একসাথে এত আসামির হাজির করার নজির আর নেই। 9 সাবেক মন্ত্রী, 2 উপদেষ্টা, বিচারপতি ও পুলিশ কর্মকর্তা ছিলেন আসামির তালিকায়। এদিন 15 অক্টোবরের মধ্যে 45 আসামির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া 23 আসামির পরবর্তী শুনানির তারিখ 5 অক্টোবর ধার্য করা হয়েছে। গালিব ইবনে রিয়াজের প্রতিবেদন। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ সহ 7 মামলায় একযোগে 38 জন আসামিকে রোববার আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা এর আগে কখনোই হয়নি। এদের মধ্যে ছিলেন 9 সাবেক মন্ত্রী, 2 উপদেষ্টা, বিচারপতি ও পুলিশ কর্মকর্তা। অসুস্থ থাকায় হাজির করা হয়নি সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। ট্রাইব্যুনালে একে একে তোলা হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপুমণি, পলক সহ আওয়ামী লীগের 16 জন প্রভাবশালী নেতাকে। জুলাই গণহত্যা মামলায় সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন তদন্ত প্রায় শেষ পর্যায়ে, তবে এই 45 জনকে ভিন্ন ভিন্ন মামলায় তদন্ত প্রতিবেদন দেয়া হবে। ট্রাইব্যুনাল আগামী 15 অক্টোবর প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেন। নেতৃত্বে স্থানীয় যারা ছিলেন তাদের মামলার দিন ধার্য ছিল, তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও 3 মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। এদিন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। চৌধুরী আব্দুল্লাহ মামুনেরও মামলারও আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ছিল। 19 সহ 23 জন সেই মামলার আসামি। তো ওনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠন হয়ে গিয়েছে, আপনারা জানেন। সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে। এদিকে বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে ট্রাইব্যুনালে নিজের বক্তব্য রাখতে চান হাসানুল হক ইনু। চিফ প্রসিকিউটর আপত্তি তুললেও পরে আদালত তার কথা শোনেন। তিনি অভিযোগ করেন গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়, এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। চিফ প্রসিকিউটরের সাথে বাকবিতণ্ডায় জড়ান ইনু। সাবেক মন্ত্রীরাও উত্তেজিত হয়ে ওঠেন। পরে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান নিয়ম মেনেই পরীক্ষা করা হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল, আপনাকে আমার মক্কেল কিছু বক্তব্য রাখতে চায়। মাননীয় ট্রাইব্যুনাল অনুমতি দিলে তিনি তার বক্তব্য পেশ করেন এবং বলেন যে তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে। তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তিনি তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই।
এদিকে কক্সবাজারে বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে স্থানীয় এমপি বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয় ট্রাইব্যুনাল। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সাকিব, গেল বছরের 19 জুলাই অনেকের জীবনে একটা স্মরণীয় দিন হয়ে আছে এবং ভয়াবহ দিন হিসেবে আসলে সেই স্মৃতির তালিকা যদি বা স্মৃতির পাতা যদি উল্টানো হয় মনে হবে যে সেই দিনটা খুবই ভয়াবহ ছিল। এই জন্যই ভয়াবহ ছিল যে বিগত স্বৈরাচার যে সরকার ছিল দায়িত্বে সে সময়, তখন আইনশৃঙ্খলা বাহিনী তার নির্দেশে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যারা জুলাই আন্দোলনে অংশ নিচ্ছিল ছাত্র জনতারা তাদেরকে তুলে নিয়ে আসছিল, গ্রেপ্তার করছিল এবং এই দিনে কিন্তু আসলে গুম করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যে সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম তাকে। এবং তার বাবা মা কিন্তু এই যে নাহিদ ইসলামকে খুঁজে বেরিয়েছেন সিআইডি অফিস থেকে বিভিন্ন দ্বারে দ্বারে, কিন্তু সেখানে কিন্তু আসলে তারা পাননি এবং নিরাপত্তার শঙ্কায় কিন্তু যারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত সার্জিস তারা কিন্তু ছিলেন। সাকিব, এখানে একটা কথা বলতে চাই, আজকের যে এনসিপি নেতা নাহিদ ইসলাম সেই সময় কিন্তু একদমই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে সেই নাহিদ ইসলামের জন্য কিন্তু উতলা হয়ে গিয়েছিল পুরো দেশ, তার খোঁজ করছিল। বাবা মার কথা আপনি বলছিলেন, পরিবার ছাড়াও কিন্তু দেশের মানুষও উদ্বিগ্ন ছিল তাকে নিয়ে সেই সময়। এটা নিয়ে আসলে আমাদের একটি প্রতিবেদন আছে 19 জুলাইকে ঘিরে, শাহাদাত অবরের, সেটি দেখে আসবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের উপর পৈশাচিক নির্যাতনের কথা মনে করিয়ে দেয় এই জুলাই। আমার 2 হাত 2 কাঁধ এবং আমার বাম পা দীর্ঘ ক্ষত হয়েছে, সেখানে মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি। গুম, খুন আর নিখোঁজের বেদনায় ভরে উঠেছিল নিউজ ফিড, তাই ইন্টারনেট বন্ধ করে সত্যকে চাপা দেওয়ার চেষ্টাও চলে। 19 জুলাই 2024 বন্ধুর বাড়ি থেকে টিভি পরিচয়ে তুলে নেওয়া হয় নাহিদ ইসলামকে। তাকে খুঁজতেই 20 তারিখ দুপুরে ডিবি কার্যালয়ে আসেন নাহিদের মা ও বাবা। চোখে আতঙ্ক ও মুখে আকুতি নিয়ে বলেছিলেন ফেরত চান সন্তানকে। না, এখনো কোনো সন্ধান পাইনি, তা আমরা সন্ধান চাচ্ছি। দেশবাসীর কাছে বলতে চাই আমার ছেলেকে অতি সহজে দ্রুত যেন আমার ছেলেকে আমার কাছে এনে দেয়। রাত 2:30টার সময় ডিবি পরিচয়ে প্রায় 50-60 জন লোক তাকে যে প্রেসার ক্রিয়েট করছে যে সরকারের সাথে সংলাপে বসার জন্য। তো সে বলছে আন্দোলনের প্রায় 50-60 জন বন্ধুবান্ধব হত্যা করে এখন সংলাপে কিভাবে হয়। ডিবি কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন নাহিদ ইসলামের কোনো খোঁজ তাদের কাছে নেই। এখন পর্যন্ত আমাদের কম্পাউন্ড বা আমাদের কোনো পার্টি বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ইউনিটের কাছে নাহিদ বা সমন্বয়কারী কেউই নেই। সে সময় সমন্বয়ক ও সহযোদ্ধাদের নিরাপত্তাহীনতার কথা সাংবাদিকদের জানান সার্জিস ও হাসনাত। বলেন সরকারের সাথে কোনো সংলাপ হয়নি। আমরা আজকে খুঁজবো যতক্ষণ পর্যন্ত খোঁজা যায়, কিন্তু সেই সময়ের লিমিট যদি শেষ হয়ে যায় তাহলে আবার আগামীকালকে থেকে পুরো বাংলাদেশ ব্যাপী কমপ্লিট শাটডাউনই হবে। আমরা কখনোই শহীদের রক্ত মারিয়ে আমরা কখনো আলোচনায় যেতে পারি না। আমরা ফিরে যেতে চাই আরেকটু পেছনে। 17 জুলাই যখন আইন শৃঙ্খলা বাহিনী শহর জুড়ে খুঁজছিলেন নাহিদ ইসলামকে, তখন তিনি আশ্রয় নেন ধানমন্ডির এ বাড়িতে। এক বড় ভাই বললো যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে আপনার এখানে একটু থাকতে চাচ্ছে, আমি পাঠাচ্ছি। আমি বললাম যে ওকে পাঠান। ওই আসছে, ও তো তখন তো একদম বাচ্চা ছেলে, হচ্ছে চেহারা টেহারা খুব অবস্থা খুব খারাপ, খুবই বিধ্বস্ত। তো আমি ও খেয়ে দিয়ে যখন রুমে গেছে, ও যখন মোবাইল ওপেন করছে, তো আমি তারে জিজ্ঞাসা করলাম যে তুমি মোবাইলটা তো ওপেন করা ঠিক হয় নাই। তবে এখানেও থাকা গেল না বেশি সময়। সন্ধ্যার পর ব্যাগ, ফোন ও জুতা রেখে খালি পায়ে হেঁটে রাত কাটান এক মসজিদে। ধারণা করা হয় নাহিদের ফোন ট্র্যাক করে 19 তারিখ খিলগাঁওয়ের এক বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। একই দিন ধানমন্ডির যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন নাহিদ, সে বাড়ি ঘেরাও করে তুলে নেওয়া হয় আশ্রয়দাতাকেও। সেই নির্যাতন যেন এখনো চোখে ভাসে এই ব্যবসায়ীর। এই দরজায় আমি পরে দেখলাম যে ভেঙে ফেলতেছিল, এখানে এই জায়গাটাতে যে করতেছিল আর জোরে জোরে লাথি মারতেছিল খুব। তো পরে যখন এটা ভেঙে গেছে দেখে আমি দরজাটা খুলে দিছি। পরে ওনারা ঢুকলো, এই দেখি যে ওই দরজার সামনে 2 জন বসা, এই দরজার সামনে 2 জন দাঁড়ানো, সিসি ক্যামেরাগুলো সব নিয়ে গেছে, তুলে ফেলছে।
এগুলা করে ফেলছে। তারপরে আবার নিচে সব দারোয়ানদেরকে বেঁধে নিয়ে গেছে, ওই ডিবিআর যেগুলো থাকে এগুলো সব নিয়ে গেছে। 21 জুলাই সকালে পূর্বাচলে অচেতন অবস্থায় নাহিদকে পাওয়া যায়। তার শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখে শিউরে উঠেছিল দেশবাসী। আন্দোলন সম্পর্কিত নানা জিজ্ঞাসাবাদ করে, যে আন্দোলন আমরা কেন করছি, এই আন্দোলনের উদ্দেশ্য কি, আমরা কেন কর্মসূচি প্রত্যাহার করছি না, এবং পরবর্তীতে আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন তারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। সেই গুম, হত্যা আর নির্যাতনের মসনদ ভেঙে যায় 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেদিন নাহিদের মুখে উচ্চারিত হয়েছিল নতুন বাংলাদেশের কথা। এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। শাহাদাত অভ্র, এখন ঢাকা। সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞার নাম কারফিউ। এ সময় নিয়ম অমান্যকারীদের সরাসরি গুলি করার নির্দেশনাও রয়েছে আইনে। তবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা কারফিউকে তোয়াক্কা না করে এগিয়ে গেছে বীরদর্পে। বুলেটের ভীতি উপেক্ষা করে 15 দিনের কারফিউর মধ্যেও আন্দোলন করে তারা হটিয়েছে স্বৈরাচার শাসককে। জুলাই কারফিউর স্মৃতিচারণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রকিবুল রাহাত। আপনাদের শান্তিপূর্ণ আচরণ করার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। জুলাই 2024 সংঘাত থমথমে সারা দেশ। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানী সহ দেশের অন্তত 47 জেলার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলাফল বিপুল প্রাণহানি, স্থাপনা ভাঙচুর, আগুন আর হাহাকার। শুরুটা উত্তরের জেলা রংপুরে। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহসিকতা নাড়িয়ে তোলে ছাত্র জনতার বিবেক। প্রতিবাদে পরের দিনগুলোতে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাধা আসে পতিত আওয়ামী লীগ, তাদের পোষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে। আরও ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। ঘোষণা আসে কমপ্লিট শাটডাউনের। যা প্রতিহত করতে গিয়ে প্রতিদিন বাড়ে লাশের সংখ্যা। শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হন আপামর জনতা। শুরু হয় গণ অভ্যুত্থান। পরিস্থিতি সামাল দিতে না পেরে 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে শেখ হাসিনা সরকার। সেনানিবাস ছেড়ে সড়কে সড়কে নেমে আসে দেশের 3 বাহিনীর সদস্যরা। তাদের কাছে ভারী মারণাস্ত্র। 2007 সালের পর দেশবাসী আবারও সাক্ষী হল কারফিউর। 20 জুলাই থেকে আরও ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। জমায়েত ঠেকাতে মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে চলে ছাত্র গ্রেপ্তারের আদি খেলা। তবুও থামে না ছাত্র জনতা। আমরা আন্দোলন করে আবার বাড়ি ফিরে আসতে পারি না। আমরা আসলে আমাদের বন্ধু বা দূরের কোনো রিলেটিভের বাসায় 5-6 দিন থেকে গেছি। কারফিউটা ছিল আমাদের ভিতরে মানে মৃত্যু সনদ পাওয়ার মতো। আমরা পুলিশ দ্বারা খুবই নির্যাতিত হই। স্পেশালি আপনার কারফিউ জারির পর থেকেই আমাদের বাসায় পুলিশ আসে, আমাদের বাবা মাকে অপমান করা হয়। বন্ধুদের সাথেও আমরা ঠিকমতো দেখা গেল কি একসাথে হইতে পারি নাই, ইন্টারনেট কানেকশন ছিল না। তারপর আমরা যেভাবে পারছি একজনের সাথে একজনের কমিউনিকেশন করে আমরা রাজপথে নামছি, আন্দোলন করছি। তবে আবু সাইদ মুগ্ধর মৃত্যু শোকে বিহ্বল শিক্ষার্থীরা কারফিউ বা অস্ত্রে দমে না। জীবন বাজি রেখে বন্দুকের সামনে পরের দিনও রাজপথ কাঁপায় তারা। একজন এখান দিয়ে যেত, একজন ওখান দিয়ে যাইতাম। যার পর আমরা সবাই গোল চত্বরে গিয়ে অ্যাড হইতাম। ওখান থেকে পরে আমরা সবাই সাথে আস্তে আস্তে আমরা আগাইতাম ছাত্র আন্দোলনে। 24টা আমরা চোখের সামনে দেখেছি প্রত্যেকটা মানুষ কিভাবে
উনি আর কি ভয়কে দূর করে দিয়ে রাস্তায় নেমে এসেছিল, সেটাও দেখেছি। কিভাবে এক একটা মানুষকে গুলি করে মারা হয়েছে, মানুষ হিসেবে গণ্য করা হয়নি। জুলাইয়ের শেষ 10 দিন কারফিউ শিথিল আর জোরদারের মধ্যে নানান কৌশলে রাজপথ দখলে নিয়ে প্রতিবাদ অব্যাহত রাখেন ছাত্ররা। নিশ্চিত গুলি জেনেও কারফিউ ভাঙে তারা। যদি আন্দোলনে যাই, আমরা ভেবে নিয়েছি ওই দিন রাতে বাসে ফিরবো না, সে সিদ্ধান্ত নিয়ে গেছি। বাবা মাকে ফোন করে বলছি আমি আইসা ফোন দিচ্ছি, কিন্তু যদি না ফোন দিতে পারি তাহলে বুঝবো যে আমি মারা গেলাম। ভয় অবশ্যই ছিল, কিন্তু ভয়ের থেকেও বেশি ছিল যে আমরা আসলে আমাদের ভাইয়ের হত্যার যে বিচারটা, এই বিচারটা আমরা চাই। 31শে জুলাই হাইকোর্ট মোড়ে কারফিউ ভেঙে আটক হন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর। তিনি জানালেন সেদিনকার ভয়াবহ স্মৃতি। গণগ্রেফতার চলছিল, তখন যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। তো সেদিন সকালবেলা যখন আমাদের ক্যাম্পাসে 11টার দিকের কর্মসূচি থাকে, যেহেতু গণগ্রেফতার চলছিল তাই মাত্র 5 জন স্টুডেন্টসদের উপস্থিতি পাই আমরা ক্যাম্পাসে। আমরা ক্যাম্পাস থেকে 5 জন যাত্রা শুরু করি। সো আমরা যাচ্ছিলাম, তখন রমনা হয়ে যাচ্ছিলাম 2 জন করে। 2 জন পিছনে থাকতাম, 2 জন সামনে থাকতাম। তখন আমাদের সাথে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের 2টা আপু যুক্ত হয়। সো আমরা 2 জন করে এগুতাম, আর কর্মসূচি যেদিকে হতো সেদিকে গিয়ে আমরা একত্রিত হতাম। 2রা, 3রা ও 4ঠা আগস্টেও বারবার কারফিউ ভেঙে সরকার হটানোর আন্দোলন বেগবান হয় ছাত্র জনতার সম্মিলনে। অবশেষে এলো কাঙ্ক্ষিত 5ই আগস্ট। দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ কারফিউ অমান্য করে ঢুকতে থাকেন ঢাকায়। এরই মধ্যে খবর আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার। অবশেষে অর্জিত হয় জনতার রক্তের জয়। রকিবুল রাহাত, এখন, ঢাকা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে 3 দিন কারফিউর পর আবারও 144 ধারা জারি করা হয়েছে। ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা কার্যকর থাকবে বলে জানায় জেলা প্রশাসন। এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সকাল থেকে অভিভাবকদের সঙ্গে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে টহলরত বিজিবি ও সেনাবাহিনী। 144 ধারা চলমান থাকায় একসঙ্গে 4 জনের বেশি জড়ো না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সীমিত পরিসরে খোলা আছে শহরের দোকানপাট। গত বুধবার এনসিপির সমাবেশ ঘিরে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এরপর জেলা ম্যাজিস্ট্রেট প্রথম দফায় 144 ধারা জারি করেন। পরে পরিস্থিতির অবনতি হলে ওই দিন সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি করা হয়। দফায় দফায় কারফিউ দেওয়ার পর গতকাল রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফের রোববার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। গোপালগঞ্জে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। এখন ধীরে ধীরে 144 ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি বলেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নেওয়ার এখনও যথেষ্ট সময় আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ থেকে পায়রা বন্দরকে রক্ষায় সরকার কাজ করবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে কুয়াকাটায় পায়রা বন্দরের দীর্ঘস্থায়ী মাস্টার প্ল্যান সম্পর্কিত একটি সেমিনারে এ কথা বলেন তিনি। বাংলাদেশের মতো দেশের সবচেয়ে নম্বর 1 চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এই কয়েকদিন 2 দিন পরে পরে আমার চেয়ারম্যান বিআইডব্লিউ থেকে বলেন, স্যার 3 নম্বর সিগন্যাল দেওয়া হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, 3 নম্বর সিগন্যাল লোকজন যাতায়াত করতে পারছে না। ক্লাইমেট চেঞ্জ অত এমন সময় বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টির দরকার নেই, আবার এমন সময় বৃষ্টি হবে যখন বৃষ্টিরও দরকার, মানে এমন সময় বৃষ্টি হবে না যখন বৃষ্টির দরকার। তো এই ক্লাইমেট চেঞ্জের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পেত্রোপভলস্ক ও
কামদাচাটস্কি অঞ্চলের 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। ভূমিকম্পে আধা ঘন্টার মধ্যে নিয়ে পরপর 3বার আফটার শকের ঘটনাও ঘটে, যার একটি মাত্রা রেকর্ড করা হয় 6.7 ও অপরটি 5 মাত্রার। যদিও এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে সুনামি সতর্কতা জারি হয়েছে সেখানে, এবং এই অঞ্চল দুটিতে প্রায় 1.5 লাখ মানুষের বসতি রয়েছে। যুদ্ধবিরতি ইস্যুতে কাতারে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েল হামাস পরোক্ষ আলোচনা চললেও গাজায় আগ্রাসনের মাত্রা এতটুকু কমায়নি নেতানিয়াহু বাহিনী, বরং 38 ক্ষুধার্ত সহ শনিবার 116 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়াও মাত্র 35 দিন বয়সী এক শিশু সহ অনাহারে মারা গেছে আরও 2 জন। আগ্রাসনে আহতদের চেয়ে খাবারের অভাবে অপুষ্টিতে ভোগা রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। এই অবস্থায় গাজাবাসী দুর্ভিক্ষের তীব্র ঝুঁকির মুখোমুখি বলে সতর্ক করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। আর ত্রাণ কেন্দ্রে চালানো ইসরায়েলি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তা ও প্রতিনিধিরা। তৌহিদুর রহমানের প্রতিবেদন। ইসরায়েলি অবরোধে অভুক্ত শিশুদের মুখে খাবার তুলে দিতে পারছেন না গাজা উপত্যকার অসহায় বাবা মায়েরা, যার কারণে 17,000 শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে করে হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে অপুষ্টিজনিত রোগীর ভিড়। শনিবার অনাহারে মারা যাওয়া 2 জনের মধ্যে এক শিশুর বয়স ছিল মাত্র 35 দিন। জন্মের পর থেকে অপুষ্টিতে ধুঁকতে থাকা শিশুটি আল শিফা হাসপাতালে মারা গেছে। এমনকি খাবারের অভাবে গর্ভবতী মায়েরাও অপুষ্টিতে ভোগার কারণে জন্মের পরই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে অসংখ্য শিশুর। راحوا على نقطة طبية، نقطة آمنة، ما عمرناش تخيلنا إنه يصير فيها هيك يعني. تابع على مؤسسات كثيرة إنه في خلاص هذا المنطقة أمان. এর বাইরেও যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত জিএইচএফ ত্রাণকেন্দ্রে ক্ষুধার্তদেরও হত্যা করার এক পৈশাচিক খেলায় মেতে আছে নেতানিয়াহু বাহিনী, যেখানে খাবার আনতে যাওয়া 38 ক্ষুধার্ত সহ শনিবার মোট 116 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এই অবস্থায় মানবিক সহায়তা কেন্দ্রগুলোতে চালানো ইসরায়েলি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তা ও প্রতিনিধিরা। Механизм, который, как многие из нас предупреждали в этом зале, вместо решения гуманитарных задач становится символом унижения человеческого достоинства. এমনকি অবরোধের কারণে জাতিসংঘ এবং অন্যান্য দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত প্রায় 400 ত্রাণকেন্দ্র থাকলেও খোলা রয়েছে মাত্র 4টি পয়েন্ট, যেখানে 23 লাখ গাজাবাসীর চাহিদা মেটানোর মতো প্রয়োজনীয় সহায়তা সামগ্রী নেই। এতে করে গাজাবাসী দুর্ভিক্ষের তীব্র ঝুঁকির মুখোমুখি বলে সতর্ক করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব জাগান চাপাগেইন। অবরোধ তুলে নিলে গাজাবাসীর জন্য 2 মাসের খাদ্য সহায়তা দিতে প্রস্তুতির কথা জানিয়েছে WFP। So we are ready, as I said, to scale up to the entire population for at least 2 months, and we can do it from tomorrow should there be a breakthrough. এদিকে মার্কিন প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতি এবং মিশর কাতারের মধ্যস্থতায় জিম্মি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দোহায় ইসরায়েল হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। তবে ইতিপূর্বে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে আগ্রাসন চালানোয় অস্থায়ী যুদ্ধবিরতি আর সম্ভব নয় বলে জানিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি বেড়ে 58,700 ছাড়িয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। টানা 2 দশক কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ঘুমন্ত যুবরাজ নামে খ্যাত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ। 35 বছর বয়সে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। 2005 সালে 15 বছর বয়সে যুক্তরাজ্যের সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান সৌদি রাজ পরিবারের এই সদস্য। সে সময় তার ব্রেনে রক্তক্ষরণের ঘটনা ঘটে। এরপরই কোমায় চলে যান তিনি। একাধিক মার্কিন ও স্প্যানিশ ডাক্তারের আওতায় চিকিৎসা নিচ্ছিলেন খালেদ, তবুও শেষ রক্ষা হলো না তার। প্রিন্স আল ওয়ালিদ খালেদ সৌদি রাজ পরিবারের যুবরাজ খালেদ বিন তালালের বড় ছেলে, যিনি সৌদি আরবের বিখ্যাত ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সৌদি আরবে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি লিটন দাসের দল, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে 24 জুলাই পর্যন্ত। বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে বাকিটা থাকছে রিজাউল করিমের প্রতিবেদন।
শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়ের স্মৃতি এখনও তরতাজা। সেই স্মৃতি ভুলতে না ভুলতেই ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। মানসিকতার দিক থেকে তাই একটু এগিয়েই থাকবে বাংলাদেশ দল। একে তো নিজের চিরচেনা মাঠ, তার উপর বলতে গেলে পাকিস্তান এসেছে তাদের দ্বিতীয় সারির দল নিয়ে। এসব দিক বিবেচনা করলেও এই সিরিজে ফেভারিটের তকমা লিটন দাসের দলের দিকেই রাখা যায়। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। অতীতে হোম অ্যাডভান্টেজ নিতে পারেনি লাল সবুজরা। মিরপুরের মাটিতে 7 ম্যাচের 5 ম্যাচেই হেরেছে বাংলাদেশ। শুধু মিরপুরই নয়, ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণেও পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত 22 ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। 19 ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। সেখানে বাংলাদেশের জয় সংখ্যা মোটে 3টি। শেষ জয়টাও এসেছে দীর্ঘ 10 বছর আগে। সাদা বলে শর্টের ভার্সন র্যাঙ্কিংয়েও পিছিয়ে লাল সবুজরা। বাংলাদেশের র্যাঙ্কিং 10 নম্বরে, বিপরীতে 2 ধাপ এগিয়ে আছে পাকিস্তান। গত মে মাসে পাকিস্তান সফরে এই ফরম্যাটে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে। রেকর্ড, ইতিহাস, পরিসংখ্যান এসব হিসাব করলে সব দিক থেকেই পাকিস্তানের থেকে ঢের পিছিয়ে বাংলাদেশ দল। তবে পরিসংখ্যান আর ইতিহাস মাথায় না রেখে নিজেদের সেরাটা দিয়েই জয় ছিনিয়ে নিতে চায় লিটন দাসের দল। রেজাউল করিম, এখন। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ডাকসু নির্বাচনের তফসিল 29 জুলাই, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট। এবারই প্রথম কেন্দ্র থাকছে হলের বাইরে। ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক জানালেন উপাচার্য। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন দিতে ফের দাবি বিএনপির। জুলাই হতাহতদের পুনর্বাসনে শিগগিরই তহবিল গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের। রাঙামাটিতে পদযাত্রায় পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ডাক এনসিপির। গণ অভ্যুত্থানের শহীদ পরিবারগুলো যথাযথ সম্মান পায়নি, অভিযোগ নাহিদ ইসলামের। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টায় কমিশন। উচ্চকক্ষ নিয়ে 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত। চলতি মাসে জুলাই সনদ দিতে ফের আশাবাদ। এবং সাবেক 9 মন্ত্রী সহ 38 আসামি ট্রাইব্যুনালে। আনিস সালমান সহ 45 জনের প্রতিবেদন 15 অক্টোবর দাখিলের নির্দেশ। 23 আসামির শুনানি 5 অক্টোবর। এই ছিল এখন দুপুরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।